আজ ত্রিবেণী কলেজের গেট পেরোলেই বোঝা যায় ভর্তির মরশুম চলছে। কলেজ ক্যাম্পাসের অফিস ঘর ঘিরে লম্বা লাইনটা একেবারে এঁকে বেঁকে পিছন গেটের প্রায় সাইকেল স্ট্যান্ড পর্যন্ত গড়িয়েছে। কারো হাতে ভর্তির ফর্ম, কারো মুঠোতে অ্যাডমিশনের ফিজ, আবার কারো চোখে মুখেতে ভবিষ্যতের সাবজেক্ট বাছাই নিয়ে দোনোমনো চিন্তা। সব মিলিয়ে কলেজ ক্যাম্পাসে নতুন আর পুরনো ছাত্রছাত্রীদের যেন মেলা বসেছে। অফিস ঘরের ভিতরে একেবারে দম বন্ধ করা ব্যস্ততা। পিয়নের হাঁকডাক, রেজিস্টারের লাল নীল পাতায় নাম তোলার হিড়িক, কেরানিদের ছোটাছুটি দেখে মনে হচ্ছিল সপ্তাহের প্রথম দিনটা চরম ব্যস্ততায় ডুবে গেছে। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ছাত্রছাত্রীদের চোখে মুখে জমেছিল বিরক্তি। কেউ খিটখিটে গলায় অভিযোগ করছিল, এত দেরি হচ্ছে কেন? আবার কেউ ক্লান্ত হয়ে অফিসের বারান্দার কার্নিশে বসে পড়েছিল। অফিসের পাশেই ছিল ইউনিয়ন রুম। বাইরে থেকে তাকালেই দেখা যায় রঙিন ব্যানার আর হাতে লেখা স্লোগানে ঢাকা দেওয়াল। ভিতরের কিছু সিনিয়র স্টুডেন্ট আর রাজনৈতিক সংগঠনের দাদা দিদিরা নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের সুপারিশ নিয়ে ব্যস্ত আছে। কলেজ চত্বরের চারপাশে চোখ বোলালেই মেসবাড়ি আর পিজির পোস্টারের শাড়ি দেখা যায়। তাতে লেখা আছে ছেলেদের মেস খালি আছে, লেডিস পিজিতে থাকা খাওয়ার সুব্যবস্থা ইত্যাদি। এমন বিজ্ঞাপন পড়ুয়াদের যেন বেশি নজর কাটছিল সেই মুহূর্তে। উত্তেজনা, বিরক্তি, দুশ্চিন্তা আর স্বপ্ন পূরণের টানাপোড়েন সব মিলিয়ে ত্রিবেণী কলেজের ক্যাম্পাস আজ জমজমাট হয়ে উঠেছে। কলেজের ঝিমিয়ে পড়া লাইনে দাঁড়িয়ে আছে চারজন বন্ধু, ঐশী, অরিন্দম, রুদ্র আর রিক। চারপাশে বিরক্তি আর ক্লান্তি ছড়িয়ে থাকলেও ওদের আড্ডা যেন ভিড়ের মধ্যেও আলাদা একটা জগৎ তৈরি করে রেখেছে। ঐশী হেসে উঠে বলল, এই লাইনটা তো একেবারে গঙ্গার ঘাটের মতো রে, শেষ কোথায় বুঝতেই পারছি না। অরিন্দম চশমাটা ঠিক করতে করতে বলল, ভর্তির সিস্টেমে প্রপার ডিজিটালাইজেশন দরকার, বুঝলি তো, না হলে ক্রাউড কন্ট্রোল করা মুশকিল আছে। রুদ্র বলল, হ্যাঁ রে, ঠিকই বলেছিস, কোনো প্রপারভাবে মেনটেন করা হচ্ছে না লাইনটা। রিক একটু চিন্তিত গলায় বলল, কিন্তু যদি ফর্ম শেষ হয়ে যায় সর্বনাশ তো। অবশেষে ওরা চারজন চায়ের দোকানের দিকে এগিয়ে গেল। ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে ওদের আড্ডাটা আরও জমে উঠল। রুদ্র অরিন্দমকে জিজ্ঞাসা করল, কি মনে হচ্ছে, আজ পাবো তো ফর্ম? অরিন্দম মুচকি হেসে বলল, দেখ ভাই, আকাশে তো কালো মেঘ জমেছে দেখছি, যদি ভগবান একটু এই চাতকদের উপর দয়া করেন। ঠিক তখনই রিক লাজুক গলায় ক্যাম্পাসের লম্বা লাইনটা উদ্দেশ্য করে মজার হেয়ালির গলায় গান গেয়ে উঠল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এটা শুনে সবাই হেসে উঠল। তখনই ঐশী হেসে বলল, আমাদের ত্রিবেণী রিয়ালি সোশ্যাল প্রোগ্রামে ক্যারেক্টারগুলো তবে রেডি বল। দেখ, আমাদের 5 জনের রোলেটা ক্লিয়ার। তবে রুদ্র দেবে জোকস, অরিন্দম জ্ঞান, আমি হাসি, রিক গান আর বলেই থেমে গেল ঐশী। রিক বলল, আর 5 জন মানে? ঐশীর মুখটা হঠাৎই কেমন যেন একটু কালো হয়ে গেল। হাসিটা কেমন মিলিয়ে গিয়ে চোখে এক অদ্ভুত ভয়ের ছায়া নেমে এলো। ত্রিবেণী নামটা বলতেই ঐশীর মনে পড়ল ওদের পুরনো বান্ধবী তৃণার কথা। মাত্র 1 সপ্তাহ আগে কলেজ ক্যাম্পাসের বাইরেই ওর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। সেই শোক এখনো কাটেনি কারো মন থেকে। আরো অদ্ভুত ব্যাপার, ওদের হোয়াটসঅ্যাপের গ্রুপেও আজও তৃণার নামটা অ্যাড হয়ে আছে, যেন তৃণা এখনো সবার সঙ্গে রয়েছে। ঐশীর চোখ ভিজে এলো অনুশোচনায়। রুদ্রর মুখের হাসিও মিলিয়ে গেল। অরিন্দম চুপ মেরে গেল। আর রিকের সরল চোখে হঠাৎ ভেসে এলো অদ্ভুত আতঙ্কের ছায়া। চারপাশের ভিড় আর কোলাহল সরে গিয়ে ওদের মনে শুধু একটা কথাই বাজতে লাগলো, তৃণা আর ওর অপমৃত্যুর সেই দৃশ্য। ঐশীর চোখ ভিজে ওঠার পর হঠাৎ করে যেন সবার মনে জমে থাকা শূন্যতাটা আবার স্পষ্ট হয়ে উঠল। কিন্তু আসল সত্যিটা হলো, তৃণা শুধু একজন ভালো বান্ধবীই নয়, ঐশীর জীবনের সবচেয়ে কাছের মানুষও ছিল সে। ওরা দুজন একই মেসে থাকতো, একসঙ্গে রুম শেয়ার করত, পড়াশোনা, গল্প, সুখ দুঃখ সব কিছুতেই ছিল ওদের সমান ভাগ।
সন্ধে হলেই ওদের ছাদে দুজনে ঘুরে গুনগুন করে গান গাওয়া, কখনো আড্ডায় মজে গিয়ে বেহুদিস সময়ের বয়ে যাওয়া, কখনো শুধু আকাশের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকা, আবার কখনো ছাদের কোণে টবের ফুল গাছের যত্ন নেওয়া, সবই যেন ঐশীর কাছে আজ কেবলই অতীত। এই রকম হাসি ঠাট্টা মজা গল্পের ছবিগুলো আজ তোলা ছিল ওদের রুমের অ্যালবামের পাতায়। কলেজ ক্যাম্পাসেও তিনজন ছেলের সঙ্গে ওরা মিশে যেত খুবই সহজে। অরিন্দমের তীক্ষ্ণ বুদ্ধি, রুদ্রর দুষ্টুমি, রিকের সরল হাসি, একসঙ্গে ক্যান্টিনে বসে গরম লুচি খাওয়া, চা ভাগাভাগি করে খাওয়া আর একে অপরের পিছনে লাগা, এসব মিলিয়েই ওদের হাসি খুশি দলের প্রাণ ছিল তৃণা। আজ যখন ঐশীর মুখে অজান্তে ত্রিবেণী নামটা এলো, তখনই তার চোখে যেন পুরনো দিনের প্রতিটি মুহূর্তের ছবির মতো ভেসে উঠল। আর ভেসে উঠল সেই ভয়ঙ্কর রাতের অল্প সময়ের মধ্যে হাওয়ায় মিলিয়ে যাওয়ার অসহায় চিৎকারটা। সেদিন ছিল রিকের ছোট বোনের জন্মদিন। ওদের বাড়ি ছিল শিউলিপুরে, শহরের বাইরে, খানিকটা গ্রামের দিকেই বলা চলে। সরাসরি ট্রেনেই পৌঁছাতে হয় চন্দ্রপুর স্টেশন পর্যন্ত, ওখান থেকে আবার রিকশায় বেশ কিছুটা। রুদ্র আগের দিনই চলে গিয়েছিল রিকের বাড়িতে, রিককে কাজে সাহায্য করার জন্য। অরিন্দমও ছিল না, বাড়ি গেছিল কোনো কাজে, তাই যাওয়া হয়নি ওরও। অতএব সেদিন বিকেলেই ঐশী আর তৃণা ট্রেনে চড়ে রওনা দিয়েছিল জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে। রাত নামতেই ফিরতি পথে দুজনেই চলল মকরসল লোকালের লেডিস কম্পার্টমেন্টে। শীতের হালকা ঠান্ডা হাওয়া জানলার ফাঁক দিয়ে ঢুকছিল ধীরে ধীরে। কোচ প্রায় ফাঁকাই ছিল সেদিন। তাদের থেকে অনেকটা দূরে বসেছিল এক অপরিচিতা মহিলা যাত্রী, যে নেমে গেল এইমাত্র একটা স্টেশনে। ঐশী আর তৃণা পাশাপাশি চুপচাপ বসেছিল তখন। ট্রেনের ঝাঁকুনি আর সেই সঙ্গে রাতের হিমেল হাওয়ায় এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল পরিবেশে। ট্রেনের ফ্যাকাশে আলোয় তৃণা লক্ষ্য করল ঐশীর চোখে মুখে অদ্ভুত এক হাসির রেখা। তৃণা জিজ্ঞাসা করল, তুই এরকম অদ্ভুতভাবে হাসছিস কেন রে? তখনই ঐশী তৃণার গাল টিপে বলল, তোকে আজকে খুব মিষ্টি লাগছে জানিস তো। তৃণা কাঁপতে কাঁপতে বলল, এই জানলার দিকটা থেকে কেমন ঠান্ডা ঢুকছে না রে, একটু দরজাটা টেনে দি, দাঁড়া। ঐশী থেমে উত্তর দিল, হ্যাঁ, বন্ধ করে দে, আমি তো চাদর জড়িয়েও জমে যাচ্ছি। তৃণা উঠে গেল ট্রেনের দরজার দিকে। দরজার পাশে দাঁড়িয়ে টান দিল লোহার হ্যান্ডেলে। হঠাৎই কড়কড় শব্দ করে ঝাঁকুনি খেল ট্রেনের দরজাটা। ট্রেন তখন দুলছিল অন্ধকার মাঠের ভিতর দিয়ে। কিন্তু অসাবধানতার মুহূর্তের মধ্যেই ঘটে গেল এই অদ্ভুত ভয়ঙ্কর ঘটনাটা। দরজা টেনে ধরতেই ভারসাম্য হারালো তৃণা। ঝটকা খেল শরীর। চিৎকার করার আগেই ওর হাত ফসকে গিয়ে দেহটা মিলিয়ে গেল অন্ধকারে। সবকিছুই যেন চোখের পলকে ঘটে গেল। ঐশী স্তব্ধ হয়ে গেল। কিছু বোঝার আগেই শূন্যে ভেসে উঠল তৃণার ক্ষণিক চিৎকার। তারপরই নেমে এলো নিস্তব্ধতা। কম্পার্টমেন্টটা হিমশীতল হয়ে গেল। ঐশী ছুটে গেল দরজার দিকে, কিন্তু বাইরে শুধু রাতের শূন্যতা আর অন্ধকার। চোখের সামনে থেকে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল তৃণা। ট্রেনের ভিতরটা আবার যেন আগের মতো নিস্তব্ধ লাগলো। কেবল ঐশীর সেই ঠান্ডা পরিবেশে বরফের মতো জমে গেল। তৃণা নেই, শুধু রয়েছে ঐশী আর দুরন্ত কামরার সেই নিঃসঙ্গ রাত। পরের দিন সকালে খবরটা ছড়িয়ে পড়ল গোটা শহর জুড়ে। রেললাইনের ধারে ঝোপের মধ্যে থেকে তৃণার নিথর দেহটা উদ্ধার হয়েছে। পুলিশের রিপোর্টে লেখা হলো অ্যাক্সিডেন্টাল ডেথ, কিন্তু ঐশীর চোখের সামনে বারবার যেন ভেসে উঠছিল সেই রাতের মুহূর্তগুলো। দরজার ঝাঁকুনি আর অন্ধকারে মিলিয়ে যাওয়া তৃণার চিৎকার। গত সপ্তাহের এই দুঃস্বপ্ন ভুলে অনেক কষ্টে সাধারণ জীবনধারায় মনোনিবেশ করেছিল ওরা। কলেজের অ্যাডমিশন পর্ব শেষ করে নতুন সিলেবাসে মন দিয়েছিল তাই। তবে এরপরেই শুরু হলো এক অদ্ভুত ঘটনা। ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হঠাৎ ভেসে উঠল একটা নোটিফিকেশন, তৃণা হ্যাজ সেন্ড আ পিকচার। হাত কাঁপতে কাঁপতে রুদ্র ছবিতে চাপ দিতেই সে দেখতে পেল তৃণা ট্রেনের কম্পার্টমেন্টের দরজার সামনে পিছন ফিরে অন্ধকারের দিকে মুখ ফিরে দাঁড়িয়ে আছে। হাওয়ায় উঠছে তার চুল। অন্ধকারটা যেন তৃণাকে গ্রাস করে ফেলছে। রুদ্র বলল, ওই নম্বরটা তো ওরই ছিল, পুলিশ তো বলেছিল ফোনটা পাওয়া যায়নি। অরিন্দম যুক্তি খুঁজে বের করতে চাইল। কেউ নিশ্চয়ই সিম কার্ডটা পেয়ে গেছে, ওটা ইউজ করছে।
কিন্তু কথা শেষ হওয়ার আগেই রুদ্র চেষ্টা করলো ফোন করার। ওপার থেকে ভেসে এলো ঠান্ডা মেশিনের গলায়, The number you have dialed is currently not reachable. চারজনে একে অপরের দিকে চোখাচোখি হলো। ঘরে নেমে এলো এক গভীর নীরবতা। এরপর থেকে যেন আরো ভয়ঙ্কর খেলা শুরু হলো। প্রতিদিন রাতে ওদের গ্রুপে আপলোড হতে লাগলো কয়েকটা ছবি। ট্রেনের দরজায় তৃণা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছিল যেন বাইরের অন্ধকারটা ওকে ডাকছে। রিকের শরীর ঠান্ডা হয়ে গেল। এগুলো তো কেউ তুলতে পারে না, এ শুধু ওই পারে। ঐশীর বুকের ভিতর ঢেউ খেলো অস্থিরতা। ও জানতো তৃণা শুধু একজন ভালো বন্ধুই ছিল না, ও ছিল সবকিছুর ভাগিদারও। অরিন্দম একদিন গম্ভীর গলায় বলল, হয়তো ওর আত্মা শান্তি পাচ্ছে না, আমাদেরকে কিছু বলতে চাইছে। আরও বলল, চল আমরা সবাই প্ল্যানচেট করি, ত্রিনাকে ডাকি। এই প্রস্তাবে রিক ভয় পেয়ে গেল। সে বলল, না, এইসব ডাকাটাকি ভালো নয়, ওর আত্মা আরো কষ্ট পাবে। কিন্তু রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, এভাবে ভয় পেলে হবে না, সত্যিটা জানতেই হবে। শেষমেশ সবার সিদ্ধান্তে ওরা প্ল্যানচেট করবে বলে ঠিক করলো। ঐশী বারবার না করলেও সবাই জানতো তৃণার সবথেকে কাছের মানুষ ছিল ওই। তাই মিডিয়াম হওয়ার দায়িত্ব পড়ল ঐশীর উপর। নানা রকম অনিচ্ছাকর যুক্তি খাড়া করেও অরিন্দমের সামনে ঐশীর চেষ্টাটা কোনোভাবেই টিকল না। রিকের বাড়ির নির্জন ঘরেতে প্ল্যানচেটের পরিবেশ তৈরি করা হলো। ঘুটঘুটে অন্ধকার ঘরের মাঝখানে রাখা হলো সাদা কাপড়ে ঢাকা গোল টেবিল। যদিও ওরা প্ল্যানচেট করার মনস্থির করে নিয়েছিল, তবুও একটা যেন চাপা সংকোচ মনের কোণে বাসা বাঁধছিল। খারাপ কিছু হবে না তো? মোমবাতির আলোতে অন্ধকার ঘরটা যেন কেঁপে কেঁপে উঠছিল। মাঝখানে রাখা হলো অক্ষর আর সংখ্যার বোর্ড। ধূপকাঠি জ্বালানো হলো, গঙ্গা জলও রাখা হলো সঙ্গে, আর রাখা হলো তৃণার একটা ছবি। পরিবেশকে যথাযথভাবে গুছিয়ে নিয়ে ওরা মন দিল তৃণার ছবিতে। আর তিনজনে তাদের প্রত্যেকের আঙুল ছুঁয়ে রাখলো উল্টানো কাচের গ্লাসটিতে। বাইরে দাঁড়িয়ে রিক পাহারা দিচ্ছিল, যাতে বাইরে থেকে কেউ এসে তাদের কাজে কোনো বিঘ্ন না ঘটায়। চারিদিকে নিস্তব্ধতার পরিবেশ সৃষ্টি হলো ধীরে ধীরে। বন্ধ ঘরের চার দেওয়ালের কোণ থেকে জমাট বাঁধা অন্ধকার বোঝাচ্ছিল কোনো অশরীরীর উপস্থিতি, যেন ওরা ওত পেতে বসে আছে ডাকের অপেক্ষায়। চোখ বন্ধ করে ওরা শুনছিল তিনজনের নিঃশ্বাসের শব্দ। হাওয়া বাতাসহীন বন্ধ ঘরটাতে ধূপের গন্ধটা বেশি মাত্রায় উগ্র হয়ে উঠেছিল। ওরা মনে করতে লাগলো তৃণার সেই ফুটফুটে হাসি মাখা মুখটা। তার কিছুক্ষণ পরেই ঐশী কাপা গলায় ডাক দিল, তৃণা, যদি আমাদের কাছে থাকিস, উত্তর দে। কিছুক্ষণ সব চুপচাপ। ওদের মনে হচ্ছিল ওরা যেন মাটি থেকে 100 ফুট নিচে পাতালে প্রবেশ করেছে। হঠাৎই কাচের গ্লাসটা নিজে থেকেই নড়ে উঠল। মোমবাতির শিখা কেঁপে উঠল। এক একটা অক্ষর ছুঁয়ে গ্লাসটা সাজালো শব্দ। গ্লাসটা আস্তে আস্তে সরতে সরতে ইংরাজি এ অক্ষরের কাছে পৌঁছালো। ধীরে ধীরে ক্রমশ যেন একটা চেনা নামের ইঙ্গিত করল। ARINDAM। অরিন্দম চমকে উঠল এবং বলল, এ তো আমারই নাম। ঐশীর দিকে চোখ রেখে অরিন্দম জিজ্ঞেস করল, তুই কি বলতে চাইছিস তৃণা? তৃণা উত্তর দিল, আমি তোকে মন থেকেই চেয়েছিলাম অরিন্দম। ওরা সবাই শিউরে উঠল। তৃণার আত্মা যেন ওদের সামনে নিজের গোপন কষ্ট উগড়ে দিচ্ছে। ও ঐশীর সঙ্গেই একমাত্র ভাগাভাগি করেছিল এই স্বপ্নগুলো। কিন্তু হঠাৎই গ্লাসটা আরো জোরে নড়ে উঠল। মোমবাতির আলো প্রায় নিভে যাচ্ছিল। তারপরেই তাদের অনভিজ্ঞ কাপা কাপা হাত ওদের নিয়ে দাঁড় করালো এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি। কি সেই ভয়ঙ্কর সত্য? কি হয়েছিল কি তৃণার? কাপা কাপা হাতে লেখা ফুটে উঠল, ঐশী পুস্ট মি। শব্দগুলো বেরিয়ে আসতেই হিমশীতল হয়ে গেল গোটা ঘর। মনে হলো ঘরের অন্ধকার যেন সবাইকে গ্রাস করে নেবে। অরিন্দম, রুদ্র, সবার মুখে আতঙ্কের ছায়া। এরকম ভয়ঙ্কর সত্য ঐশী আমাদের থেকে লুকিয়ে রেখেছিল। ঐশী চিৎকার করে উঠল,
আমিও যে ওকে ভালোবেসেছিলাম ট্রিনা। এরপর সারা ঘর নিস্তব্ধ। মুহূর্তেই মোমবাতি নিভে গেল, ঘরের আলো জ্বালানো হলো। ওরা লক্ষ্য করলো ঐশী টেবিলের উপর মাথা রেখে ক্লান্ত হয়ে বসে আছে। রিক ঐশীর দিকে এগিয়ে গেল, ঐশীর কাঁধে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে ডাকলো, ঐশী, এই ঐশী, কি হয়েছে তোর? ঐশীর শরীর ছুতেই ঐশীর পাথর শরীরটা কেমন যেন মাটিতে লুটিয়ে পড়ল। টিনার সেই সত্যিটা যেন চিরকালের স্বীকারোক্তি হয়ে রয়ে গেল ঐশীর ঠোঁটেতে। বাইরে তখন রাত নিস্তব্ধ, শিউলিপুরের আকাশে ঠান্ডা হাওয়া বইছে তখন, কিন্তু ওদের ভেতরে ভর করেছে এক অনিবার্য আতঙ্ক। বন্ধুত্ব, প্রেম আর বিশ্বাসের আড়ালে লুকানো এক শিউরে ওঠা সত্যি।